পড়ানো হয় নাই। ওকে, তো তোমরা যদি আমাদের ইমিউনোলজি যে কারিকুলামটা আছে সেটা যদি দেখো, প্রথমে হচ্ছে বেসিক কনসেপশনের পরে সেল অর্গান সলিউবল কম্পোনেন্ট, তারপরে হচ্ছে তোমার অ্যান্টিজেন, তারপর মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, তারপরে অ্যান্টিবডি। এটা সিকোয়েন্সিয়ালি যেতে হয়, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো অ্যান্টিজেন পড়ানোর পরপরই আমরা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স পড়বো। তো অ্যান্টিজেন তোমরা পড়ছো, অ্যান্টিজেন কাকে বলে, ইমিউনোজেন কাকে বলে, এবং ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন তোমরা জানো। এর পাশাপাশি আজকে আমি শুধু অ্যান্টিজেন প্রেজেন্টেশনটুকু পড়াবো। ঠিক আছে, তাহলে আমি একটু স্টার্ট করি। স্লাইড শোটুকু দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে দেখো, অ্যান্টিজেন একটা ডেফিনেশন আছে অ্যান্টিজেনের, আর একটা ডেফিনেশন হচ্ছে ইমিউনোজেনের। হ্যাঁ, তোমাদেরকে আমি এখনই বলে রাখি, অ্যান্টিজেন এবং ইমিউনোজেন একই কথা, কয়েকটা কেস ছাড়া। এই শব্দটুকু মনে রাখো, অ্যান্টিজেন এবং ইমিউনোজেন একই কথা, কয়েকটা কেস ছাড়া। সকল ইমিউনোজেন অ্যান্টিজেন, কিন্তু সকল অ্যান্টিজেন ইমিউনোজেন না। এই শব্দটুকু মনে রাখো, ওই যে ক্ষারকারকের মতো। ওকে, তাহলে সকল ইমিউনোজেন হচ্ছে অ্যান্টিজেন, কিন্তু সকল অ্যান্টিজেন ইমিউনোজেন না। কিন্তু পৃথিবীতে ম্যাক্সিমাম অ্যান্টিজেন এবং ইমিউনোজেন একই জিনিস, কয়েকটা কেস ছাড়া। কয়েকটা কেস কি জিনিস বা কি, সেগুলো আমরা একটু পরে পড়াবো। ওকে, তাহলে অ্যান্টিজেন ইজ এ সাবস্টেন্স দ্যাট রিঅ্যাক্ট উইথ অ্যান্টিবডি, আর ইমিউনোজেন আর মলিকিউল দ্যাট ইনডিউস অ্যান ইমিউন রেসপন্স। ওকে, তাহলে দুইটা ডিফারেন্স তুমি দেখতেছো ডেফিনেশনের মধ্যে। তো এই ডিফারেন্স আমি বলতেছি যে সকল ইমিউনোজেন অ্যান্টিজেন, কিন্তু সকল অ্যান্টিজেন ইমিউনোজেন না। এখন দেখো, কিন্তু এই মুহূর্তে তোমরা মনে রাখো অ্যান্টিজেন এবং ইমিউনোজেন একই জিনিস। ওকে, তাহলে আমি এখন যদি অ্যান্টিজেন অ্যান্টিজেন বলি, সেটাকে তুমি এক অর্থে ইমিউনোজেন হিসাবে চিন্তা করে নেবা। তাহলে অ্যান্টিজেন দুই রকম হয়, ইনফেকশাস হতে পারে, নন ইনফেকশাস হতে পারে। ওকে, আচ্ছা, দেখো ইনফেকশাস অ্যান্টিজেন কোনগুলা, যেগুলো আমাদের মাইক্রো অর্গানিজম গুলো আছে। এটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, বা অন্যান্য মাইক্রো অর্গানিজমও হতে পারে। তাহলে আমি একটা ব্যাকটেরিয়া, যেহেতু ব্যাকটেরিওলজি তোমরা পড়ছো, একটা ব্যাকটেরিয়ার ছবি দেখালাম। এই দেখো, একটা ব্যাকটেরিয়া এসেনশিয়াল স্ট্রাকচার থাকে, নন এসেনশিয়াল স্ট্রাকচার থাকে। এসেনশিয়াল স্ট্রাকচারের মধ্যে সেল ওয়াল একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। সেল ওয়াল যদি না থাকে, ওটার ব্যাকটেরিয়ার যে গুণাগুণ সেটা অক্ষুণ্ণ থাকবে না। ওকে, সো একটা ব্যাকটেরিয়াতে সেল ওয়াল আছে এসেনশিয়াল স্ট্রাকচার হিসাবে, তার পাশাপাশি কিছু নন এসেনশিয়াল স্ট্রাকচার দেখা যাচ্ছে। এই যে এগুলো দেখতেছো, এগুলো হচ্ছে গিয়ে সব পিলাই। ওকে, আর এটা হচ্ছে ফ্লাজেলা। ওকে, আচ্ছা, এখন দেখো, এই যে ব্যাকটেরিয়াটা শরীরের মধ্যে প্রবেশ করলো, আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলো, এই ব্যাকটেরিয়ার যে নন এসেনশিয়াল স্ট্রাকচার গুলো দেখতেছে, ওগুলো কিন্তু প্রোটিন ইন নেচার। সেল ওয়ালটাও কিন্তু কি, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন ইন নেচার। ওকে, তোমরা তো জানো একটা ভালো অ্যান্টিজেনের ক্রাইটেরিয়া কি, বলো তো? প্রোটিন নাকি অন্য কিছু বলতে পারবা? কেমিক্যালি প্রোটিন প্রোটিন ভালো অ্যান্টিজেন নাকি কার্বোহাইড্রেট ভালো অ্যান্টিজেন? প্রোটিন স্যার। কেউ পারবা? প্রোটিন। স্যার ওকে, প্রোটিন আর তাহলে তুমি পলিপেপটাইড। যখন একটা ব্যাকটেরিয়াল প্রোটিন আর পলিপেপটাইড, মানে আমি যদি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট চিন্তা করি, তার মধ্যে সব থেকে ভালো অ্যান্টিজেন হচ্ছে গিয়ে প্রোটিন। আর তুমি যদি ব্যাকটেরিয়াল স্ট্রাকচার গুলো চিন্তা করো,
তাহলে দেখবা যে ওই ফ্লাজেলা, ফিমরিয়া অথবা পাইলিং ওগুলো সব প্রোটিন ইন নেচার। সেল ওয়াল এটাও কিন্তু পেপটাইডোগ্লাইকেন লেয়ার, এখানেও প্রোটিন আছে। দ্যাট মিনস একটা ব্যাকটেরিয়ার যে প্রোটিন স্ট্রাকচার গুলো আছে সেগুলো কিন্তু ভালো অ্যান্টিজেন। দ্যাট মিনস তাদের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। আর যে অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে তারা নিউট্রালাইজ করে দেয় করেসপন্ডিং অ্যান্টিজেনকে। এই যে করেসপন্ডিং শব্দটুকু বললাম, এই শব্দটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এই ছবিটার দিকে ভালো করে খেয়াল করো। এই যে ব্যাকটেরিয়া ঢুকলো, তার কাছে ফ্লাজেলা আছে, সেল ওয়াল তো আছে, তার পাশাপাশি ফ্লাজেলা এবং ফিমরিয়া দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই ব্যাকটেরিয়া ঢুকার সাথে সাথে 7 দিনের মাথায় আমার বডি কি করলো, কিছু অ্যান্টিবডি তৈরি করলো। ওকে, অ্যান্টিবডি কার কার বিরুদ্ধে তৈরি হলো? কিছু তৈরি হলো সেল ওয়ালের বিপক্ষে। দেখো এই যে সেল ওয়ালের বিপক্ষে, সেটা কিন্তু সেল ওয়ালের সাথে বাইন্ড করবে। তারপরে তৈরি হলো পাইলাসের বিপক্ষে বা ফিমরিয়ার বিপক্ষে, সেটা কিন্তু পাইলাসের সাথে বাইন্ড করবে। আবার দেখো কিছু অ্যান্টিবডি তৈরি হলো ফ্লাজেলার এগেনস্টে, সেগুলো কিন্তু শুধুমাত্র ফ্লাজেলার সাথে বাইন্ড করবে। ওই জন্য আমরা স্পেসিফিক শব্দটুকু ইউজ করি, স্পেসিফিক অ্যান্টিবডি। ফ্লাজেলার এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হলো সেটা ফ্লাজেলার সাথে বাইন্ড করবে। ফিমরিয়ার এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হলো সেটা ফিমরিয়ার সাথে বাইন্ড করবে। সেল ওয়ালের এগেনস্টে যে অ্যান্টিবডিটুকু তৈরি হলো সেটা শুধুমাত্র সেল ওয়ালের সাথে বাইন্ড করবে। যেটা ফিমরিয়ার বিপক্ষে তৈরি হয়েছিল সেটা কিন্তু ফ্লাজেলার সাথে বাইন্ড করবে না। ওকে, তাহলে স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হবে, আর ওই অ্যান্টিবডিটা কি করবে, ওই স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। তাহলে এই যে ব্যাকটেরিয়া দেখতেছো, ব্যাকটেরিয়ার যে অংশ ফ্লাজেলা, ফিমরিয়া, সেল ওয়াল, ওগুলো প্রত্যেকটাকে আমি এখন অ্যান্টিজেন বলতেছি। ব্যাকটেরিয়া অ্যাজ এ হোল একটা অ্যান্টিজেন, তার পাশাপাশি তার যে অংশগুলো আছে, যে পার্টগুলো আছে, সেগুলোকেও কিন্তু আমি অ্যান্টিজেন বলতেছি, কারণ তাদের কাছে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আর এই অ্যান্টিবডি গুলো কি করতেছে, বাইন্ড করতেছে করসপন্ডিং অ্যান্টিজেনের সাথে। ওকে, তাহলে বাইন্ড করলে কি সুবিধা? এই যে এটা একটা মোটাইল ব্যাকটেরিয়া, তার কাছে ফ্লাজেলা আছে, সে নড়াচড়া করতে পারে। এখন ফ্লাজেলার সাথে অ্যান্টিবডি গুলো বাইন্ড করে ফেললো, তাহলে এই ব্যাকটেরিয়াকে নড়াচড়া করতে পারবে? বলতো, ওকে তো আমি দড়ি দিয়ে বেঁধে রাখলাম। অ্যান্টিবডি হচ্ছে জাস্ট দড়ি, একজন মানুষকে শিকল পরায় রাখলে যেটা হয়। এখন একটা ব্যাকটেরিয়ার বিপক্ষে, এই যে ব্যাকটেরিয়ার বিপক্ষে এতগুলো অ্যান্টিবডি তৈরি হলো, তারা কি করলো, এই ব্যাকটেরিয়াটাকে নিউট্রালাইজ করে দিল, যাতে সে নড়াচড়া করতে না পারে, সে আমার কোনো ক্ষতি করতে না পারে, আমার সাথে বাইন্ডিং করতে না পারে, আমার সেলের সাথে যাতে বাইন্ড করতে বা এডেশন করতে না পারে। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডির কাজ হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারা কি করে, অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করে দেয়। যে কথাটুকু বললাম এটা বুঝছো কিনা? এই, জি স্যার। এখানে কোনো কনফিউশন নাই তো? তাহলে একটা অ্যান্টিজেন বা অ্যান্টিজেন অবলিক ইমিউনোজেন তোমার শরীরে প্রবেশ করলে তার বিপক্ষে অ্যান্টিবডি তৈরি হবে, আর এই অ্যান্টিবডিটা কি করবে, করসপন্ডিং অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে তাকে নিউট্রালাইজ করে দেবে। এটাই হচ্ছে কি অ্যান্টিবডির কাজ। ওকে, এই যে আমরা করোনা ভাইরাসের জন্য, ভ্যাকসিনের জন্য পাগল হয়ে গেছি কেন? ওই যে তোমাকে যদি করোনা ভাইরাসের কে দুর্বল করে তোমার শরীরে ঢুকায় দেওয়া হয়, ওই দুর্বল করোনা ভাইরাস তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু করোনা ভাইরাসের বিপক্ষে কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে সত্যিকার করোনা ভাইরাস যখন প্রবেশ করবে তখন অ্যান্টিবডি গুলো কি করবে, ওই করোনা ভাইরাসের সাথে বাইন্ড করে ফেলবে, আর করোনা ভাইরাস কিন্তু তোমার সেলের ভিতরে আর ঢুকতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি জি যেটা স্যার। বললাম, এই যে আমি এখন একটা ব্যাকটেরিয়া দিয়ে উদাহরণ দেখালাম, তাহলে আমার অ্যান্টিজেন ইনফেকশাস হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা অন্য কোনো মাইক্রো অর্গানিজম হতে পারে, অথবা নন ইনফেকশাস হতে পারে, যেমন ধুলাবালি। ধুলাবালিও কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে এবং তাদের এগেনস্টেও কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, তো আমরা আসলে ইমিউনোলজিতে ইনফেকশাস অ্যান্টিজেন নিয়ে আলোচনা করতে থাকি। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্টিজেনের ক্রাইটেরিয়া, এই যে গুড অ্যান্টিজেনের ক্রাইটেরিয়া, এটাকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি কেন? ওই যে বললাম ভ্যাকসিন প্রিপারেশন, একটা অ্যান্টিজেন কত ভালো সেটা বোঝা যায় তার বিপক্ষে কত ভালো অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ওকে, ফরেননেস, প্রথম তোমরা পরীক্ষার মধ্যে অনেকে হাই মলিকুলার ওয়েট, কেমিক্যাল কমপ্লেক্সিটি আগে বলতেছো, আগে আসবে ফরেননেস,
তোমার বডির সাথে যত কম মিল থাকবে সেটাকে তুমি ভালো অ্যান্টিজেন বলবা। এই যে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, সেটা যদি তোমার হিউম্যান সেলের সাথে মিল থাকে, তার এগেনস্টে কিন্তু ভালো অ্যান্টিবডি তৈরি হবে না, কারণ বডি কনফিউজ হয়ে যাবে যে এটা কি আমার অংশ নাকি বাইরের অংশ। কিন্তু ওই ফরেন বডিটা, ওই ব্যাকটেরিয়াটা যদি একেবারেই হিউম্যান সেল থেকে ভিন্ন হয়, একেবারেই ভিন্ন হয়, তাহলে তার এগেনস্টে ভালো পরিমাণে অ্যান্টিবডি তৈরি হবে। ওই জন্য ফরেননেসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তোমরা অবশ্যই ফরেননেস শব্দটুকু উচ্চারণ আগে করবা। তারপরে হাই মলিকুলার ওয়েট, কেমিক্যাল কমপ্লেক্সিটি, ডোজ রুট, জেনেটিক কনস্টিটিউশন, প্রেজেন্স অফ এপিটোপ। এখন এপিটোপ কি জিনিস, প্যারাটোপ কি জিনিস, অ্যাগ্রিটোপ কি জিনিস, এই তিনটা টার্ম, টেকনিক্যাল টার্ম কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। এপিটোপ, প্যারাটোপ, অ্যাগ্রিটোপ। আমি এখন তোমাদেরকে কিছুক্ষণ বাদে এটাই বুঝাই দেব। তার আগে আমরা অ্যান্টিজেন প্রেজেন্টেশনটুকু একটু জেনে নিই। ওকে, এই যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, তুমি হ্যাঁ ওখানে কেবল লাগবে, হ্যাঁ ওখানে দিয়ে দাও, ডেস্কটপে রাখলে হবে। তাহলে দেখো অ্যান্টিজেন প্রেজেন্টেশন, অ্যান্টিজেন প্রেজেন্টেশন দুই রকম ভাবে হয়, একটা এন্ডোজেনাস পাথওয়ে আর একটা হচ্ছে এক্সোজেনাস পাথওয়ে। তো এখানে দেখো তোমার শরীরের মধ্যে একটা মাইক্রো অর্গানিজম প্রবেশ করলো, ঠিক আছে, মনে করো কোভিড ভাইরাস প্রবেশ করলো নেজাল রুট দিয়ে বা ওরাল রুট দিয়ে। মেইনলি কিন্তু কোভিড ভাইরাস হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। দ্যাট মিনস তোমার মুখের উপরে কেউ হাঁচি বা কাশি দিল, সেটা তোমার নেজাল রুট দিয়ে কোথায় চলে গেল, অ্যালভিউলাসে চলে গেল। তাহলে অ্যালভিউলাসের মধ্যে অ্যালভিউলার ম্যাক্রোফেজ আছে, ঠিক আছে। আবার সবগুলো কোভিড ভাইরাসকে তো অ্যালভিউলার ম্যাক্রোফেজ খেতে পারবে না, ফ্যাগোসাইটোসিস করতে পারবে না। কিছু কিছু অ্যালভিউলার সেল কিন্তু ইনফেক্টেড হবে। তাহলে এই যে অ্যালভিউলার সেলগুলো ইনফেক্টেড হলো এবং কিছু কিছু কোভিড ভাইরাসকে ম্যাক্রোফেজ এনগালফ করলো, হ্যাঁ, তারা কি করবে, তারা এই যে কোভিড ভাইরাসটাকে, সেটাকে তারা কি করবে, সেটাকে তারা প্রেজেন্টেশন করবে, ঠিক আছে, তাদের সেল সারফেসের মাধ্যমে প্রেজেন্টেশন করবে। তাহলে কিভাবে প্রেজেন্টেশন করবে সেটা তোমাদেরকে আমি বলতেছি। প্রথমে আসো এন্ডোজেনাস পাথওয়ে। এন্ডোজেনাস পাথওয়ে অ্যাকচুয়ালি আমাদের যে ভাইরাসগুলো আছে, ভাইরাসগুলো যদিও বাইরে থেকে আমাদের শরীরের ভিতরে ঢুকে, তারপরও তাদেরকে আমরা এন্ডোজেনাস অ্যান্টিজেন বলি। আরেকটা এন্ডোজেনাস অ্যান্টিজেন হতে পারে তোমাদের সেলের মধ্যে যদি কোন রকম অ্যাবনরমাল প্রোটিন তৈরি হয় যেটা কিনা ক্যান্সার করতে পারে, সেটাকেও বলা হয় এন্ডোজেনাস অ্যান্টিজেন। তোমার কি অ্যান্টিজেনের ক্লাসিফিকেশন পড়ানো হয়েছিল? নো স্যার। আচ্ছা, অ্যান্টিজেনের কিন্তু অনেক রকম ক্লাসিফিকেশন পড়ানো হয় না, এটা অ্যান্টিজেনের ক্লাসিফিকেশন না স্যার, বলছিটা পরে পড়াবে। পরে পড়াবে, ঠিক আছে। তোমাদেরকে আমি এখনই বলে রাখতেছি, অ্যান্টিজেনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। একটা কেমিক্যাল আছে, অন দ্য বেসিস অফ সোর্স আছে। অন দ্য বেসিস অফ সোর্সের মধ্যে এক্সোজেনাস অ্যান্টিজেন এবং এন্ডোজেনাস অ্যান্টিজেন, ঠিক আছে। শুধু এখন একটা ক্লাসিফিকেশন মনে রাখো, অন দ্য বেসিস অফ সোর্স, এক্সোজেনাস অ্যান্টিজেন এবং এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে এন্ডো শব্দটার মানে হচ্ছে ভিতরে। তাহলে তোমার পাশে একটা সেল আমি রাখলাম, সেলটাকে আমি দুভাগ করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের নর্মাল হিউম্যান সেল, ইউক্যারিওটিক সেল, ঠিক আছে। আর এই ডান পাশে যেটা দেখতেছো সেটা হচ্ছে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মনে করো এটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ, ঠিক আছে। আমি যে কার্সারটুকু পয়েন্ট আউট করতেছি এটা তোমরা দেখতেছো? হ্যাঁ স্যার। তাহলে আমি যে জায়গায় কার্সার রাখলাম এটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ, আর এই পাশেরটা হচ্ছে, বাম পাশেরটা হচ্ছে গিয়ে একটা নর্মাল হিউম্যান সেল, মনে করো অ্যালভিউলার সেল, ঠিক আছে। তাহলে দেখো এই অ্যালভিউলার সেলের মধ্যে একটা অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হলো, যে প্রোটিনের কল্যাণে অ্যালভিউলার সেলটুকু ক্যান্সার সেলে রূপান্তরিত হবে, ঠিক আছে। তাহলে এই যে ক্যান্সার সেলে রূপান্তরিত হবে, তোমার বডি তো আর চুপ করে থাকবে না, সে কি করবে, ওই সেলটাকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে মনে করো এই যে একটা অ্যালভিউলার সেল, ওখানের মধ্যে একটা অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হলো, ওকে। তাহলে এই অ্যাবনর্মাল প্রোটিনটা যখন তৈরি হবে, সেটা করে কি, অ্যাবনর্মাল প্রোটিনটা একটা পাথওয়ে দিয়ে যায়, পাথওয়ে বা একটা মেশিনারির ভিতর দিক দিয়ে ইনসার্ট হয়। তো এই মেশিনারির নাম হচ্ছে প্রোটিওজোম। এই শব্দটুকু তোমরা কি শুনছো, প্রোটিওজোম? জি স্যার। ফিজিওলজি হ্যাঁ পড়ছো নাকি?
জি স্যার। আচ্ছা, এই প্রোটিওজোমের কাজ হচ্ছে গিয়ে প্রোটিনকে ব্রেকডাউন করা, প্রোটিনকে ব্রেকডাউন করে পেপটাইডে পরিণত করা। ঠিক আছে, সব প্রোটিনকে সে কিন্তু ব্রেকডাউন করবে না। তোমার বডির ভিতরে, তোমার সেলের ভিতরে এই মেকানিজমটুকু আছে যে যদি কোনো অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয় তাহলে ওই প্রোটিনটাকে প্রোটিওজোমের মধ্যে পাঠানো হয়, আর এই প্রোটিওজোমের মধ্যে যাওয়ার পরে সেই ছোট ছোট পেপটাইডে পরিণত হয়। ঠিক আছে, তারপরে এই পেপটাইডটাকে একটা ট্যাপ, এটা একটা প্রোটিন ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েটেড উইথ অ্যান্টিজেন প্রেজেন্টেশন। এটা একটা প্রোটিন, এটা ক্যারিয়ার প্রোটিন। সে করে কি, পেপটাইড গুলাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নিয়ে যায়। তাহলে আমি কি বললাম, তোমার সেলের ভিতরে একটা অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হলো, এই প্রোটিনটা ইনসার্ট হবে প্রোটিওজোমের ভিতরে, প্রোটিওজোমের ভিতরে ইনসার্ট হওয়ার পরে সে পেপটাইডে পরিণত হবে, আর এই পেপটাইডটাকে ট্যাপ কি করবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নিয়ে আসবে। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তোমার এমএসসি প্রোটিনগুলো তৈরি হয়, প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এমএসসি 1, এমএসসি 2। এমএসসি 1 কিন্তু অল হিউম্যান সেলে থাকে এক্সেপ্ট আরবিসি এবং স্পার্ম। ঠিক আছে, তাহলে এখন ক্লাস 1 এমএসসি মলিকিউল এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হলো। আবার এদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি করলো, ওই যে অ্যাবনর্মাল প্রোটিন, অ্যাবনর্মাল পেপটাইড গুলোও জমা হলো। তো ক্লাস 1 এমএসসি মলিকিউল করবে কি, এই অ্যাবনর্মাল পেপটাইডটাকে নিয়ে গলজি কমপ্লেক্সে চলে যাবে। গলজি কমপ্লেক্স থেকে তারা আস্তে আস্তে সেল সারফেসে চলে আসবে। তাহলে এন্ডোজেনাস অ্যান্টিজেন, এই যে একটা অ্যাবনর্মাল প্রোটিনকে সে কি করলো, সেল সারফেসে নিয়ে আসলো। কিভাবে আনলো? বাই ক্লাস 1 এমএসসি মলিকিউল। এখন বলো, ক্লাস 1 এমএসসি মলিকিউলকে কে চিনে, কে আইডেন্টিফাই করতে পারে বলো তো? কোন লিম্ফোসাইট? সাইটোটক্সিক C8 CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল। ঠিক আছে, তাহলে CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল ক্লাস 1 এমএসসি মলিকিউলকে চিনে। ঠিক আছে, এখন সে দেখলো কি, ক্লাস 1 এমএসসি মলিকিউলের কাছে একটা অ্যাবনর্মাল প্রোটিন যাকে সে চিনে না, তখন সে কি করবে বলতো? সে এমন একটা প্রোটিনকে পাইলো, এটাকে সে বাইরের বস্তু হিসেবে চিহ্নিত করলো, বললো যে এটা আমার নিজের শরীরের অংশ না। তাহলে সাইটোটক্সিক টি সেল এই সেলকে কি করবে? ডেস্ট্রয় করবে। ডেস্ট্রয় করে দেবে। হ্যাঁ, ডিস্ট্রাকশন করে দেবে। কিভাবে ডিস্ট্রাকশন করবে? ফ্র্যাগমেন্টেশন করবে। কি রিলিজ করবে? পারফোরিন এন্ড গ্রেনজাইম। পারফোরিন এবং গ্রেনজাইম রিলিজের মাধ্যমে এই সেলটাকে সে কি করবে? অ্যাপোপ্টোসিস করায় দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের শরীরে কিন্তু, আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত ক্যান্সার সেল তৈরি হচ্ছে। ওকে, আর এই ক্যান্সার সেলগুলো ডিস্ট্রাকশনে কাজ করতেছে সাইটোটক্সিক টি সেল। ওকে, তাহলে দেখো তোমার এই সেলগুলো কিন্তু, লিম্ফোসাইট গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের লিম্ফোসাইটোপেনিয়া আছে, যাদের শরীরে লিম্ফোসাইট কাউন্ট কম, নরমালি 20 থেকে 40% থাকতে হয় লিম্ফোসাইট ব্লাডে। তারপর বিভিন্ন টিস্যুতে একটা তোমার একটা হিসাব আছে কত পার্সেন্ট লিম্ফোসাইট থাকবে। ওগুলোর সংখ্যা যদি কমে যায়, ওই মানুষদের কিন্তু ক্যান্সার হওয়ার মানে সম্ভাবনা অনেক বেড়ে যাবে। দেখছো মেকানিজম, দেখছো? আচ্ছা, আরেকটা কথা বলি, পারফোরিন এবং গ্রেনজাইম রিলিজের মাধ্যমে আরেকটা সেল কিল করে, সেটার নাম কি? ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল। এখন দেখো, সাইটোটক্সিক CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল একটা ক্যান্সার সেলকে আইডেন্টিফাই করলো অ্যাবনর্মাল প্রোটিনকে চিহ্নিত করার মাধ্যমে, কারণ সে ক্লাস 1 এমএসসি মলিকিউলে দেখলো একটা অ্যাবনর্মাল প্রোটিন। এখন ন্যাচারাল কিলার সেল কেমন করে একটা ক্যান্সার সেলকে আইডেন্টিফাই করবে বলতে পারবা? সারফেস কেউ কি রিসেপ্টর বলতে পারবা? সারফেস রিসেপ্টর হ্যাঁ? দিয়ে MHC1 অ্যাবসেন্ট থাকে। ভেরি গুড। এই যে তোমাদেরকে আমি এখন যে ছবিটুকু দেখতেছো, ওখানে একটা ক্লাস 1 এমএসসি মলিকিউল দেখা যাচ্ছে, কিন্তু একটা সেলের মধ্যে ক্লাস 1 এমএসসি মলিকিউল একটা থাকবে না, সারা গা জুড়ে মানে সারফেস জুড়ে থাকবে। মনে করো এই সেলের মধ্যে 10টা ক্লাস 1 এমএসসি মলিকিউল আছে। হ্যাঁ, তাহলে যদি এই সেলটা মানে ন্যাচারাল কিলার সেল কি করে, ক্যান্সার ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে, তাহলে CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল কি করলো, MSC1 মলিকিউলের মধ্যে অ্যাবনর্মাল প্রোটিনকে চিহ্নিত করলো, তাহলে ক্যান্সার ইনফেক্টেড সেল একভাবে ডিস্ট্রয় হলো। কিন্তু
যদি এমন হয় ক্যান্সার ইনফেক্টেড সেল তার প্রোটিনটুকু শো করলো না, কিন্তু দেখা গেল ওই ক্যান্সার ইনফেক্টেড সেলটা তাদের ক্লাস 1 এমএসসি মলিকিউলের সংখ্যা কমে গেছে। মনে করো এখানে 10টা ক্লাস 1 এমএসসি মলিকিউল থাকার কথা ছিল, 10টার জায়গায় 5টা হয়ে গেল বা 8টা হয়ে গেল। তখন কি করবে? ন্যাচারাল কিলার সেল ওই সেলটাকে আইডেন্টিফাই করবে। সে চিন্তা করবে যে এই সেলের কাছে তো 10টা এমএসসি 1 মলিকিউল থাকার কথা, কিন্তু এখন 8টা কেন? এই সেলটা নিশ্চয়ই ক্যান্সার দ্বারা আক্রান্ত, তাকে আমি ডিস্ট্রয় করে দিই। তাহলে দেখো, যদি সেল সারফেসে ক্লাস 1 এমএসসি মলিকিউল কম থাকে তাহলে সেটাকে ন্যাচারাল কিলার সেল ডিস্ট্রয় করে দেবে। আর যদি সেল সারফেসে ক্লাস 1 এমএসসি মলিকিউল ঠিকমতো আছে কিন্তু অ্যাবনর্মাল প্রোটিন শো করলো, তখন সেটাকে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট কিল করে দেবে। তাহলে তোমার বডি কিন্তু ওয়েল ব্যালেন্স। এই যে আমরা যে বলি ইমিউনো কম্পিটেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এইগুলো দিয়ে বোঝা যায় তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো আছে। ন্যাচারাল কিলার সেল কিভাবে আইডেন্টিফাই করবে এবং সাইটোটক্সিক টি লিম্ফোসাইট কিভাবে আইডেন্টিফাই করবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? এখানে কোনো কনফিউশন আছে কারো? না স্যার। ওকে, তাহলে আমি তোমাদেরকে এখন একটা অ্যাবনর্মাল প্রোটিন দিয়ে উদাহরণ দিলাম, হ্যাঁ, যে এই সেলের মধ্যে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হলো, এটা ক্যান্সার সেলে রূপান্তরিত হচ্ছে। তার আগে কি করলো? সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অথবা ন্যাচারাল কিলার সেল তাকে ডিস্ট্রয় করে দিল। আচ্ছা, এখন মনে করে এই সেলটা একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, তাহলে ভাইরাস কি করে? আচ্ছা একটা মিনিট। নিয়ে যাও। হ্যাঁ, তাহলে মনে করো আমার অ্যালভিওলার সেল ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, তাহলে ভাইরাস কিভাবে করে বংশবৃদ্ধি করে তোমরা বলতে পারবা? কেউ কি বলতে পারবা ভাইরাস কিভাবে বংশবৃদ্ধি করে? ক্লোনিং। ক্লোনিং বা রেপ্লিকেশনের মতো। রেপ্লিকেশন, হ্যাঁ, সে তার অনেকগুলো কপি তৈরি করে। তাহলে এই যে দেখো, একটা অ্যালভিওলার সেল একটা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, তাহলে একটা করোনা ভাইরাস ঢুকার পরে সে তার মিলিয়নস অফ কপি তৈরি করবে। তো মিলিয়নস অফ কপি তৈরি করার সময় সে কিন্তু কিছু প্রোটিন তৈরি করে, আর এই প্রোটিনগুলো কিন্তু ঠিক এই প্রসিডিওরের মাধ্যমেই সেল সারফেসে উঠে আসে। তাহলে ভাইরাস ইনফেক্টেড সেল এবং ক্যান্সার সেলকে ডিস্ট্রাকশনের দায়িত্ব নিছে কে? CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল। ওকে, আবার কোন সেল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, অনেক দেখা যায় তার এমএসসি এক্সপ্রেশনটুকু কমে গেছে, তখন ন্যাচারাল কিলার সেল এসে ডিস্ট্রয় করে দেবে। ওই জন্য ভাইরাস যদিও আমাদের শরীরে বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, কিন্তু তাকে আমরা বলি এন্ডোজেনাস অ্যান্টিজেন, কারণ ওই যে আমার ভিতরের একটা অ্যাবনর্মাল প্রোটিনের সাথে ভাইরাসের মিল আছে, মানে কার্যবিধি একই রকম, ঠিক আছে, প্রেজেন্টেশনটুকু একই রকম হয়, ওই জন্য ভাইরাসকে বলা হয় এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে এন্ডোজেনাস পাথওয়েটুকু তোমরা জানলা। এন্ডোজেনাস পাথওয়ের আরেকটা নাম হচ্ছে সাইটোসোলিক পাথওয়ে। এটা মেইনলি এই যে প্রোটিওজোমটা সাইটোপ্লাজমে আছে, তো ওই জন্য সাইটোসোলিক পাথওয়ে বলা হয়। আচ্ছা, অন্যদিকে দেখো, এটা হচ্ছে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ম্যাক্রোফেজ অথবা বি সেল অথবা ডেনড্রাইটিক সেল। তোমাদেরকে আমি আগেই বলছি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে সবথেকে প্রিডমিনেন্ট হচ্ছে ম্যাক্রোফেজ। ওকে, তাহলে মনে করো এটা একটা ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি করে? ফ্যাগোসাইটোসিস করে, তারপরে কি করে? অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে, তারপর সাইটোকাইন সিক্রেশন করে, তিনটা ফাংশনই পড়াইছি। তাহলে মনে করে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তাহলে এই ব্যাকটেরিয়াটাকে আমার কি করলো? ম্যাক্রোফেজ এনগালফ করলো। ফ্যাগোসাইটোসিস করার পরে ব্যাকটেরিয়াটা একটা স্পেসে চলে আসবে, ম্যাক্রোফেজের ভিতরে একটা স্পেসে চলে আসবে, হ্যাঁ, ওই স্পেসের নাম হচ্ছে ফ্যাগোজোম। যে স্পেসের মধ্যে ব্যাকটেরিয়াটুকু চলে আসবে তার নাম হচ্ছে ফ্যাগোজোম, ঠিক আছে। আর ম্যাক্রোফেজের কাছে কিছু এনজাইম থাকে, লাইসোজোমাল এনজাইমস,
ওগুলো কিন্তু একটা ভেসাইকেলের ভিতরে থাকে। ওকে, তো ফ্যাগোজোমের সাথে এই ভেসাইকেলের একটা ফিউশন হয়। ফিউশন হয়ে গেলে হয় কি, লাইসোজোমাল এনজাইম গুলো ওই ব্যাকটেরিয়ার কাছে যেতে পারে। আর এই ব্যাকটেরিয়ার সাথে যখন অ্যাটাচমেন্টে আসবে, লাইসোজোমাল এনজাইম গুলো ব্যাকটেরিয়াটাকে ডিগ্রেড করে দেবে, ভেঙে দেবে। ঠিক আছে? আচ্ছা, বাই দিস টাইম কি হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কন্টিনিউয়াসলি এমএসসি ক্লাস 2 প্রোটিন তৈরি হচ্ছে ইন কেস অফ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তোমরা তো সবাই জানো ক্লাস 2 এমএসসি মলিকিউল কার কাছে থাকে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলোর কাছে থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি তৈরি হলো, ক্লাস 2 এমএসসি মলিকিউল। সে তার নির্দিষ্ট পাথওয়ে অনুযায়ী গলজি কমপ্লেক্সে যাবে, গলজি কমপ্লেক্স থেকে সেল সারফেসে আসবে। এখন বাই দিস টাইম যদি সে কোনো অ্যাবনর্মাল প্রোটিন পায়, মানে ব্যাকটেরিয়াল যে প্রোডাক্ট পেলো, ডিগ্রেডেশন প্রোডাক্ট পেলো, সে কি করবে, এমএসসি 2 মলিকিউল ওই ডিগ্রেডেড প্রোডাক্টটাকে নিয়ে, ওই পেপটাইডটাকে নিয়ে সেল সারফেসে চলে আসবে। তাহলে ক্লাস 2 এমএসসি মলিকিউল কি করলো, একটা এক্সোজেনাস ব্যাকটেরিয়াকে প্রেজেন্ট করলো, একটা ব্যাকটেরিয়ার টুকরাকে প্রেজেন্ট করলো। কার কাছে প্রেজেন্ট করবে বলো তো, তাড়াতাড়ি বলো, এটা সবাই জানো। হেল্পার T cell. CD4 পজিটিভ হেল্পার টি সেলের কাছে। ওকে, তাহলে এই যে পাথওয়েটুকু তুমি দেখলা, একটাকে বলা হচ্ছে এন্ডোজেনাস পাথওয়ে বা সাইটোসলিক পাথওয়ে, আর একটা হচ্ছে এক্সোজেনাস পাথওয়ে। ঠিক আছে? তাহলে তুমি কোভিড ভাইরাসের ক্ষেত্রে একইভাবে চিন্তা করতে পারো, ম্যাক্রোফেজ যদি কোভিড ভাইরাসকে এনগালফ করে তাহলে একই ঘটনা ঘটবে। ওকে, তাহলে প্রেজেন্টেশন হলো। আচ্ছা, প্রেজেন্টেশন হওয়ার পরে এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে লেখা আছে, এটা আমি তোমাদেরকে নোটে পাঠিয়ে দেব। তাহলে প্রেজেন্টেশন হলো, তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি করলো, ক্লাস 2 এমএসসি মলিকিউলের মাধ্যমে অ্যান্টিজেনটাকে CD4 পজিটিভ হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করলো। CD4 পজিটিভ হেল্পার টি সেলের কোন অংশের কাছে প্রেজেন্ট করলো বলো, কোন অংশের কাছে প্রেজেন্ট করলো? টি সেল রিসেপ্টর। টি সেল রিসেপ্টর। দেখো ছবিটা, এই ছবিটা মনে রাখবা, এই ছবিটা কিন্তু খুবই বিখ্যাত ছবি। ঠিক আছে? এরকম ছবি লেন্স রিভিউ ছাড়া আর কোথাও দেখি নাই। খুব ভালো একটা ছবি, এই একটা ছবি দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। তাহলে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ম্যাক্রোফেজ কি করলো, ক্লাস 2 এমএসসি মলিকিউলের মাধ্যমে ওই যে অ্যান্টিজেনটাকে, দ্যাট মিন্স এই যে ব্যাকটেরিয়ার টুকরাটাকে প্রেজেন্ট করলো। কার কাছে প্রেজেন্ট করলো, হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করলো। CD4 পজিটিভ হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করলো। হেল্পার টি সেলের কোন অংশের কাছে প্রেজেন্ট করলো, টি সেল রিসেপ্টরের কাছে প্রেজেন্ট করলো। আর ওই যে একটা ভাইরাস ইনফেক্টেড সেল, একটা অ্যালভিউলার সেল কি করলো, ক্লাস 1 এমএসসি মলিকিউলের মাধ্যমে অ্যান্টিজেনটাকে, মানে ভাইরাসের টুকরাটাকে প্রেজেন্ট করলো CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেলের কাছে। CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেলের কোন অংশের কাছে প্রেজেন্ট করলো, টি সেল রিসেপ্টরের কাছে প্রেজেন্ট করলো। তাহলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এগুলো হচ্ছে বেসিক নলেজ অফ ইমিউনোলজি। ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে অ্যান্টিজেন গুলোকে প্রেজেন্ট করলো, যে পেপটাইডের টুকরোগুলোকে প্রেজেন্ট করলো, তার সাথে কিছু টার্ম রিলেটেড থাকে। ওই টার্মগুলো হচ্ছে এপিটোপ, প্যারাটোপ এবং অ্যাগ্রিটোপ। এপিটোপ টার্মটুকু তোমরা শুনছো? ইয়েস স্যার। আচ্ছা, ওইটাকে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এপিটোপ, প্যারাটোপ, অ্যাগ্রিটোপ, তিনটা টার্ম আছে যেটা পরীক্ষা জিজ্ঞেস করে। তাহলে এপিটোপ কি জিনিস? Epitope is the specific antigenic site of the antigen molecule react with the antibody or effector T cell. Effector T cell বলতে এখানে বোঝাচ্ছে হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেলকে। ওকে, তাহলে এখানে দেখো ছবিতে কি বলতেছে, দুটো কথা বলছে। এপিটোপ ইন্টারেক্ট বা রিঅ্যাক্ট করবে অ্যান্টিবডির সাথে অথবা টি সেলের সাথে। এই দুটো পয়েন্ট মনে রাখো। তাহলে অ্যান্টিজেনের যে পার্ট অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করবে তাকে বলবা এপিটোপ, অথবা অ্যান্টিজেনের যে পার্ট টি সেল রিসেপ্টরের সাথে রিঅ্যাক্ট করবে তাকে তুমি বলবা এপিটোপ। আবার অ্যান্টিবডির যে পার্ট এপিটোপের সাথে রিঅ্যাক্ট করবে তাকে তুমি বলবা প্যারাটোপ, অথবা টি সেল রিসেপ্টরের যে পার্ট এপিটোপের সাথে রিঅ্যাক্ট করবে তাকে তুমি বলবা প্যারাটোপ। এটা কিন্তু একটু কনফিউজিং,
টার্মিনোলজি এখানে তোমাদের বেসিকটুকু ক্লিয়ার থাকতে হবে। আমি আবার বলতেছি, অ্যান্টিজেনের যে পার্ট অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করবে তাকে বলতেছি এপিটোপ, অথবা অ্যান্টিজেনের যে পার্ট টি সেল রিসেপ্টরের সাথে রিঅ্যাক্ট করবে তাকে বলতেছি এপিটোপ। আবার অ্যান্টিবডির যে পার্ট এপিটোপের সাথে রিঅ্যাক্ট করবে তাকে বলতেছি প্যারাটোপ, অথবা টি সেল রিসেপ্টরের যে পার্ট এপিটোপের সাথে রিঅ্যাক্ট করবে তাকে বলতেছি প্যারাটোপ। তাহলে দুইটা শব্দ জড়িত, এপিটোপ এবং প্যারাটোপের সাথে। So paratope কি বললাম, is the part of an antibody or T cell receptor which is complementary to epitope and interact with the epitope. ওকে, আমি একটা ছবি দিয়ে এটা আরো ভালো করে বুঝিয়ে দেব। এবার আসো অ্যাগ্রিটোপ। Agritope is the part of process antigen that bind to MSC molecule. Agritope is the part of process antigen that bind to MSC molecule. তাহলে আমি তোমাদেরকে একটা ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে ছবি, এই ছবিটা তোমরা সবাই চিনো। তাহলে দেখো একটা অ্যান্টিজেন প্রেজেন্টেশন হচ্ছে। এই যে একটা ভাইরাস ইনফেক্টেড সেল কি করলো, একটা পেপটাইডের টুকরাকে প্রেজেন্ট করলো টি সেল রিসেপ্টর অফ সাইটোটক্সিক টি সেল। ওকে, এখানেও একই ঘটনা ঘটতেছে। তাহলে এখন দেখো এই যে পেপটাইড, ওইটাকে আমি এখন অ্যান্টিজেন বলতেছি। তাহলে এই পেপটাইড বা অ্যান্টিজেনটাকে আমি দুই ভাগে ভাগ করলাম। মনে করো আমি মনে মনে দুই ভাগে ভাগ করলাম। ওকে, যে অংশটুকু টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড হচ্ছে, অ্যান্টিজেনের যে অংশটুকু টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড হচ্ছে তার নাম রাখলাম এপিটোপ। আর অ্যান্টিজেনের যে অংশটুকু +1 এমএসসি মলিকিউল আর এদিকে +2 এমএসসি মলিকিউলের সাথে অ্যাটাচ হচ্ছে বা বাইন্ডিং হয়ে আছে, সেটাকে আমি বলতেছি অ্যাগ্রিটোপ। ওকে, আর টি সেল রিসেপ্টরের যে অংশটুকু এপিটোপের সাথে বাইন্ড হচ্ছে তাকে আমি বলতেছি প্যারাটোপ। এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? এপিটোপ, প্যারাটোপ, অ্যাগ্রিটোপ, এখানে কনফিউশন রাখা যাবে না। আর আমার মনে হয় এই ছবির মাধ্যমে এটা সবথেকে ভালো এক্সপ্রেস করা যায়। এখানে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো। ইনসান, বুঝছো? নো স্যার, কোনো কনফিউশন নাই। তাহলে এপিটোপ, প্যারাটোপ, অ্যাগ্রিটোপ। তাহলে তুমি একটা অ্যান্টিজেন প্রেজেন্টেশন হচ্ছে, তাহলে অ্যান্টিজেনটাকে আমি দুই ভাগে ভাগ করলাম। সামনের ভাগ যেটা কিনা টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করলো তার নাম রাখলাম এপিটোপ। পিছনের ভাগ যেটা কিনা এমএসসি মলিকিউলের সাথে বাইন্ড হয়ে আছে সেটাকে আমি নাম রাখলাম অ্যাগ্রিটোপ। ওকে, আর টি সেল রিসেপ্টরের যে অংশটুকু এপিটোপের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে বা বাইন্ডিং হয়ে আছে তার নাম রাখলাম প্যারাটোপ। ওকে, তাহলে এই ছবিটা দিয়ে তোমরা মনে রাখবা এপিটোপ কাকে বলে, প্যারাটোপ কাকে বলে, অ্যাগ্রিটোপ কাকে বলে। ঠিক আছে, এরপরে আর বেশি কিছু পড়ানোর নাই। আমি মনে করছিলাম ক্লাসিফিকেশন অফ অ্যান্টিজেন স্যার পড়ায় ফেলছেন, তো তারপরে তোমাদেরকে একটা কুইক রিভিউ দিয়ে দিচ্ছি, এরপর আমি শেষ করে দেবো। অ্যান্টিজেনকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার, প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড, নিউক্লিক অ্যাসিড। এদের মধ্যে সবথেকে ভালো অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন। অন দ্য বেসিস অফ মোড অফ অ্যাকশন, টি ডিপেন্ডেন্ট, টি ইন্ডিপেন্ডেন্ট। এটার ভিতরে আমি ডিটেলসে যাব না, এগুলো তোমাদের দরকার নাই। অন দ্য বেসিস অফ সোর্স, এক্সোজেনাস এবং এন্ডোজেনাস। এটা তোমাদেরকে আমি আগে বলছি, এক্সোজেনাস, এন্ডোজেনাস। On the basis of epitope, unideterminant, univalent, unideterminant, multivalent, multideterminant, multivalent। এই কথাগুলো আমি ছবিতে বুঝাই দিচ্ছি। ইউনিডিটারমিনেন্ট, ইউনিভ্যালেন্ট মানে হচ্ছে গিয়ে একটা অ্যান্টিজেনের মধ্যে একটা এপিটোপ আছে। ইউনিডিটারমিনেন্ট, মাল্টিভ্যালেন্ট মানে হচ্ছে গিয়ে একই রকম এপিটোপ সারা গা জুড়ে
একটা অ্যান্টিজেনের কাছে আছে। মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, তার কাছে একটা ফ্লাজেলা আছে, তাহলে এটাকে তুমি বলবা ইউনিডিটারমিনেন্ট ইউনিভ্যালেন্ট। এটা একটা ব্যাকটেরিয়া, তার সারা গা জুড়ে পেরিট্রিকাস ফ্লাজেলা, মানে সারা গা জুড়ে ফ্লাজেলা আছে, তাহলে ইউনিডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট। আর মাল্টিডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট হচ্ছে গিয়ে এটা একটা ব্যাকটেরিয়া, তার কাছে ফ্লাজেলা আছে, ফিব্রিয়া আছে, ক্যাপসুল আছে, ঠিক আছে, তাহলে তাকে বলবো মাল্টি ডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট। তাহলে এইগুলা নিয়ে আমরা তোমাদেরকে বেশি খোঁচাখুচি করবো না বিডিএস এ, আসলে একই দিনে প্যাথোলজি মাইক্রোবায়োলজি, জাস্ট তুমি ক্লাসিফিকেশনটা একটু মনে রাখলে হবে, এটার ভিতরে কেউ যাবে না। অন দ্য বেসিস অফ পটেন্সি, কনভেনশনাল অ্যান্টিজেন এবং সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেন কিন্তু শর্ট নোট হিসেবে আসে পরীক্ষায়, ঠিক আছে, সুপার অ্যান্টিজেন আজকে আমি পড়াবো না, ঠিক আছে। তাহলে এই যে ক্লাসিফিকেশন, এগুলো হচ্ছে অ্যান্টিজেনের ক্লাসিফিকেশন, এগুলো আমি তোমাদেরকে নোট হিসেবে পাঠিয়ে দেবো, এগুলো মনে রাখবা। আর সুপার অ্যান্টিজেন কি স্যার পড়াছে তোমাদেরকে? সুপার অ্যান্টিজেন পড়ানো হয়েছিল? নো স্যার, প্রসেসটা পড়া নেই। আচ্ছা ঠিক আছে, সুপার অ্যান্টিজেনটা পরবর্তী ক্লাসে আমি পড়ায় এমএসসি মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সটুকু আমি শুরু করব, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। তাহলে অ্যান্টিজেন থেকে তুমি কি পড়বা? অ্যান্টিজেন কাকে বলে, ইমিউনোজেন কাকে বলে, ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন, অ্যান্টিজেনের ক্লাসিফিকেশন গুলা। আর অ্যান্টিজেন যেটা প্রেজেন্টেশন পাথওয়ে, এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করবে না, কিন্তু তোমাদের বেসিক কনসেপশনের জন্য এই জিনিসটা আমি পড়ালাম, কারণ এই বেসিক কনসেপশন না থাকলে পরবর্তী স্টেপগুলো তোমরা বুঝবে না, ঠিক আছে। তাহলে অ্যান্টিজেনের মধ্যে ক্লাসিফিকেশনের পরে সুপার অ্যান্টিজেন কাকে বলে, হ্যাপটেন কাকে বলে, সুপার অ্যান্টিজেনের কিছু এক্সাম্পল আছে, এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখলেই হবে। তবে অ্যান্টিজেন পরীক্ষায় মাস্ট জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তো অ্যান্টিজেনটুকু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমি সুপার অ্যান্টিজেন পড়ায় মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স পড়াবো। ওকে, পার্সেন্টেজটুকু নিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, এপিটোপ, প্যারাটোপ, এগ্রিটোপ, এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। স্টুডেন্ট তো কম, 28 কেন?